রাজবাড়ীর দৌলদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাস নদীতে, 17 জনকে উদ্ধার, নিখোঁজ অনেকেই। জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক। অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান তথ্যমন্ত্রীর। পেট্রোল পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। ভয়াল 25শে মার্চের কাল রাত আজ জাতীয় জীবনের বেদনা বিধুর অধ্যায় বললেন রাষ্ট্রপতি। সঠিক ইতিহাস জানা জরুরি, তাগিদ প্রধানমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজবাড়ীর দৌলদিয়ায় ফেরিতে ওঠার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে গেছে। বিকেল 5টার দিকে 3 নং পন্টুনে এই দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসির দৌলদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সৌহার্দ্য পরিবহন নামের বাসটি প্রায় 50 জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। গাড়িতে থাকা 17 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে সরকারের বিশেষ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই বৈঠক হয়। গুরুত্বপূর্ণ সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। যুদ্ধের প্রভাব মোকাবেলায় পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে এ সময় আলোচনা করেন তারা। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবেলায় এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে বিকেল 4টায় অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের বৈঠক। কাল স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি আজ এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রধানমন্ত্রী 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুল নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। সরবরাহ সংকট নেই, তবে প্যানিক বাইং এর কারণে জ্বালানি তেল নিয়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, যুদ্ধের সংকট থাকলেও আপাতত জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার। জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে একটা নিউ মিডিয়া প্রকল্প নেওয়া হচ্ছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বিএনপি সরকারের 1 মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের নেওয়া কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মাননীয় সংবাদ সম্মেলনে বিএনপি সরকার ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সম্মানী ভাতা, খাল খনন সহ 46টি উদ্যোগ অর্জনের ফিরিস্তি তুলে ধরেন তথ্যমন্ত্রী। মব সন্ত্রাস দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। কথা বলেন চলমান জ্বালানি তেল সংকট নিয়েও। গণমাধ্যমের বিভিন্ন রকম সংবাদ যেহেতু ছড়িয়ে পড়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সে কারণে একটা প্যানিক বাইং শুরু হয়েছে। এই প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয় এবং আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সরকারের মিসম্যানেজমেন্টের চাইতে আমাদের এক ধরনের ভীতি এবং অসচেতনতা। আমি মানুষের এই প্যানিককে অসম্মান করছি না। বিশেষ করে যেমন আমি যদি বলি, যারা বাইক রাইডার আছেন তাদের তো জীবন জীবিকা এটার উপরে ডিপেন্ড করে। সো এটা আছে, কিন্তু আমাদের যদি সবাই মিলে একসাথে আমরা কনসাস না হই, আসলে এটা হবে না। এটা যতটা সমন্বয়হীনতা আমরা মনে করছি, আসলে মূলত সমন্বয়হীনতা খুব বেশি আছে, সেটা মনে করি না। তারপরেও কোথাও কোথাও যদি এই ধরনের সমন্বয়হীনতা থেকে থাকে, আমরা সেটা ফাইন্ড আউট করব এবং মানুষ যাতে তার জেনুইন ইনফরমেশনগুলো পায়। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা বলেন, সরকার বেশি দামে তেল কিনলেও প্রধানমন্ত্রীর নির্দেশে দাম বাড়ানো হচ্ছে না। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে এবং আমাদের যে সংকটকে মাথায় রেখে, যুদ্ধ সংকটকে মাথায় রেখে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন।
ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই, আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না। আমরা অভ্যন্তরীণভাবে তেলের মূল্য বাড়িয়ে দিতে পারতাম, আমরা কিন্তু এখন অনেক বেশি মূল্যে তেল কিনছি। নতুন যে সাপ্লাই আসবে এগুলোর মূল্য অনেক বেশি হবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত যেহেতু আমাদের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে একটা ক্রাইসিস গেছে, আমাদের মানুষের বাইং ক্যাপাসিটি ভালো না, এখন আমরা যদি ইনফ্লেশন অনেক বেড়ে যায়, তেলের মূল্য বাড়ালেই তো আসলে ইনফ্লেশন বেড়ে যাবে। মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা তো আসলে স্টোর করার যদি প্রবণতা কারো থাকে, তারা মনে করছেন যে দাম যে কোনো মুহূর্তে বেড়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন জ্বালানির দাম বাড়ছে না, সুতরাং জ্বালানির দাম যেহেতু বাড়ছে না, এই স্টোর করে রাখার প্রবণতা আসলে তাদের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হবে না। সংবাদ সম্মেলনে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি বেড়েই চলেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেক মোটরসাইকেল আর প্রাইভেট কারের চালকরা। তারা বলছেন তেল না পেয়ে আয় রোজগার বন্ধের পথে। মেজবা রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানির সংকটের শঙ্কায় তেল সংগ্রহে পাম্পে ছুটছে অনেকেই। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো। সকাল থেকে তেলের আশায় পাম্পের সামনে দীর্ঘ লাইনে মানুষ। দীর্ঘ অপেক্ষার পর তেল না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে। সকাল 9টা থেকে এখানে লাইনে দাঁড়ায় আছি, এখন বাজে অলমোস্ট 2টা, এখন পর্যন্ত লাইনে দাঁড়ায় আছি। বাস এই আপনার ফিলিং স্টেশন বলতেছে যে 3টা থেকে এরা দেওয়া আবার স্টার্ট করবে, তার মানে আমার 4টা নাগাদ আমি তেল পাবো আশা করি। তেল তো নিতে হবে ভাই, ভোগান্তি এখন কিছু করার নেই। এখন যতদিন না যুদ্ধজনিত তেলের এই সংকট তো হয়েছে, যুদ্ধ যতদিন ঠিক না হয় আমাদের এই ভোগান্তি পড়তে হবে ভোগান্তির ভিতরে। এদিকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেলের আশ্বাস দেওয়া হলেও পাম্পগুলোতে গিয়ে তেল না পাওয়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে বলছেন ভুক্তভোগীরা। সকাল 8:30 থেকে এখন এখানে আসি তেলের জন্য, কিন্তু গেছে কালকে আসছি তেল পাই নাই, বহু সংকটের মধ্যে আছি, এখন তিনি নাস্তা বন্ধ করতে পারি নাই। তাহলে আমরা যেমন পাম্পে আসি সেই ক্ষেত্রে আমরা এসে তেল পাই না, এখন এই যে বৈশ রয়েছে 6টা ঘন্টা 5-6 ঘন্টা বৈশ রয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তেল রয়েছে, সেই সাথে প্রয়োজন অনুসারে সবাইকে সরবরাহ করা হচ্ছে। তা আমরা তেল পাচ্ছি, কিন্তু যে পরিমাণ তেল আমরা আনইন্টারাপ্টেড পেতাম কিছু কম, বা তারপর আমরা তেল পাচ্ছি এবং যখনই আমরা তেল পাচ্ছি সুচারুরূপে সেটা আমরা বন্টন করে দিচ্ছি। সবার ধৈর্য এবং সহনশীল হতে হবে এবং অযথা আতঙ্কিত না হয়ে আমরা আমাদের কাছে আসবে, যখন আমরা অ্যাভেলেবেল হবে আমরা দিব। তেলের বাজারে তেলেসমাতির অবসান চায় সাধারণ মানুষ। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। আজ ভয়াল 25 মার্চ, বাঙালির ইতিহাসের কালরাত। ভয়াল সেই রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। 1971 সালের এই রাতে নিরীহ বাঙালির উপর বর্বর নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। এ উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেয়া বাণীতে 25 মার্চকে বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর অধ্যায় বলে উল্লেখ করেন। বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। অন্যদিকে দিনটিকে ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও নৃশংসতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি উল্লেখ করেন, 25 মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। স্বাধীনতার মূল্য ও তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হলে 25 মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1971 সালে ভয়াল 25 মার্চের রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। কেবল ঢাকাতেই ওই রাতে হত্যা করা হয় 10,000 নিরীহ মানুষকে। ভয়াল রাতের আরো খবর জানাচ্ছেন সৈকত সাদিক। 25 মার্চ ভয়াল কাল রাত। 71-এর সেই সন্ধ্যা থেকেই ঘুমন্ত ও নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞে মেতে উঠে পাকিস্তানি হানাদার বাহিনী। সকাল থেকেই পরিস্থিতি ছিল থমথমে। সেদিন জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খান গোপন বৈঠক করে এই অঞ্চলের মানুষের উপর সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করে। মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা সাজোয়া ট্যাঙ্ক দিয়ে অপারেশন সার্চলাইট নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা আর রাজারবাগে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র, শিক্ষক, বাঙালি পুলিশ ও সামরিক সদস্যদের হত্যা করে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় চলে গণহত্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকবাল হলের পাশ থেকে আওয়াজ আসতেছে, টের পাওয়া যাচ্ছে ওখানে গুলি হচ্ছে। গুলি হলে আমরা শুনছি, ধানমন্ডি 2 নম্বর রোড পর্যন্ত গেলাম, দেখলাম মোয়াজ্জমকে তারা লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জমকে গাড়ির পিছে বাইন্ধে জিপের পিছে সেই রক্ত দাগ এখনো পড়ে আছে। আমরা দাঁড়ানো ইত্তেফাকের সামনে হাজার হাজার লোক, 10টার দিকে 9:30 10টার দিকে একটা আগুনের ইয়ে উঠলো আকাশে, ফ্লেয়ার সিগন্যাল গান ফায়ার করলো, হ্যাঁ সবুজ একটা ইয়ে আকাশের দিকে উঠলো, আর একটা লাইট উঠলো, সেটা হলো গিয়ে রাজারবাগ পুলিশ লাইন। 25 মার্চ কাল রাতে হত্যাযজ্ঞের তীব্রতা বাড়লেও মূলত তার আগে থেকে বাঙালিদের উপর চলছিল পাকিস্তানি বর্বরতা। 25 তারিখ হত্যার পর যে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল তারা, তারপরে ওটা শুনে না আমরা একটা বিরাট রকম একটা চেঞ্জ আমাদের মধ্যে আসলো। সারা দেশের মানুষকে একটা ঘোষণার মাধ্যমে যে সাধারণ মানুষ থেকে যোদ্ধায় পরিণত করা যায়, একটা ঘোষণাই কিন্তু আমাদেরকে করে দিল। তখন আমাদের অল্প বয়স, কম বয়স, যুদ্ধে যাওয়ার আমাদের শ্রেষ্ঠ সময়, আমরা ডিসিশন নিয়ে নিলাম। 25 মার্চ কাল রাতে কেবল ঢাকাতেই হত্যা করা হয় আনুমানিক 10,000 নিরীহ মানুষকে। তবে স্বাধীনতার 54 বছর পার হলেও অপারেশন সার্চলাইটে কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। ওই সময় যারাই জয়েন করছে তারা কিন্তু নির্দ্বিধায় স্বার্থহীন দেশপ্রেমের জন্য, দেশের জন্য যুদ্ধ করছে। আমরা এখান থেকে চলে যাওয়ার আগে এটা বন্ধ করবই, যাতে আমাদেরকে আর নিয়ে আর কেনা বেচা না হয়। হাসিনা অনেক বেচছে, 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা, 7.5 টাকা হিসাবে বিক্রি করছে। 25 মার্চের সেই রাতের স্বীকৃতি মিলেনি জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন জায়গায় 71-এর ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস পালন হয়েছে। চট্টগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যরা। মহানগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, 71-এর 25শে মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালি জাতির উপর পাকিস্তানি শাসক গোষ্ঠী যে গণহত্যা চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল এবং বর্বরোচিত ঘটনা। গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শহীদদের ত্যাগ ও সাহস চিরস্মরণীয় উল্লেখ করে এই দিন ইতিহাসের সত্য উদ্ঘাটনে আগামী প্রজন্মকে শিক্ষিত করার দায়িত্ব দেয় বলে জানান বক্তারা। বগুড়ার জেলা প্রশাসকের আয়োজনে ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় বগুড়ায় গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। স্থানীয় জেলা স্কুলে মুক্তিযোদ্ধা আমিনুল হক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। গাইবান্ধায় 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা হয়। এতে 1971 সালের কাল রাতের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়। যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন হয়েছে নাটোরে। সকালে উপজেলার ফুলবাগান বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের 25 মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।
ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। পরে জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে সাভার জুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিস্তারিত আশুলিয়ার প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্টে। বৃহস্পতিবার প্রথম প্রহরেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক সহ পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা জানাবেন এখানে। এরপর স্মৃতিসৌধ চত্বর উন্মুক্ত করে দেয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। দিনটি উপলক্ষে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে গোটা স্মৃতিসৌধ চত্বর। রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই ডিগনেটরি ব্যক্তি যারা এখানে আগমন করবেন তারা যেন নির্বিঘ্নে জাতীয় স্মৃতিসৌধে আগমন করে শ্রদ্ধা নিবেদন পূর্বক নিজ নিজ গন্তব্য পৌঁছতে পারেন। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এদিকে দিনটি ঘিরে নানা আয়োজনের কথা জানিয়েছে উপজেলা প্রশাসনও। বীর মুক্তিযোদ্ধাগণের জন্য আমরা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি, এছাড়া সেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং একই সাথে আমরা পৌরসভার পক্ষ থেকেও আয়োজন করেছি। এছাড়াও আমরা উন্নত মানের খাবার পরিবেশন করব, বিশেষ করে আমাদের এতিমখানাগুলোতে এবং হাসপাতালে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আগের চেয়েও বেশি মানুষের ঢল নামবে বলে ধারণা স্থানীয় প্রশাসন ও আয়োজকদের। শেফালী মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নেতৃত্বের ব্যর্থতা, লোভ, অদূরদর্শিতা আর সীমাহীন দুর্নীতির কারণে স্বাধীনতার 55 বছরেও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। জ্বালানি সংকট মোকাবেলায় সর্বদলীয় বৈঠক ডাকতেও সরকারের প্রতি আহ্বান জানান জামাতের আমির। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। অনুষ্ঠানে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির বিষ বাষ্প যতদিন দূর না করা যাবে ততদিন মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে না। জামাত আমির আরও বলেন, তার দেয়া বক্তব্য না বুঝেই সমালোচনা করেন অনেকে। কূটনৈতিকদের সাথে আন্তরিক মুহূর্ত নিয়েও সমালোচনার জবাব দেন জামাত আমির। আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম, বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায়ারে আল্লাহ, এটা নিয়ে কী যে অবস্থা! নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত, আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলার পাত্তাই আমি দেখি না। তুমি বলতেই থাকো, আমি পড়তেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কোনো অসুবিধা নাই। অনুষ্ঠানে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। অন্যদের গাত্র দেওয়া কেন হলো? মন্দির ভেঙে দেবে, ওইটা করবে ওইটা করবে, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেবে। ভাই, আমরা কাকেও কোনো ঘরে ঢুকাবো না, আমরা ঢুকাবো চোরদেরকে জেলে, দুর্নীতিবাজদেরকে জেলে, চাঁদাবাজদেরকে জেলে। বাকি যারা ভালো মানুষ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে। যারা আল্লাহ এবং নবীকে মানে না তারা দেশে বৈষম্য সৃষ্টি করে বলেও দাবি করেন কর্নেল অলি আহমদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 113টির বিষয়ে একমত ক্ষমতাসীন ও বিরোধী দল। 20টি অধ্যাদেশের বিষয়ে আরও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবিদিন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র আইনমন্ত্রী জানিয়েছেন, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদের বাইরে যায়নি বিশেষ কমিটি।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি হওয়া অধ্যাদেশ সংক্রান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির মুলতবি বৈঠক বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেটের কক্ষে অনুষ্ঠিত হয়। 133টি অধ্যাদেশের মধ্যে 113টিতে সকল পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদকে আমরা এখানে প্রাধান্য দেব এবং সাংবিধানিকতা যাতে রক্ষা করা যায় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত রেসপেক্টেড জায়গা। অধ্যাদেশগুলো পর্যালোচনায় সরকার তাড়াহুড়া করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। গণভোট বিল আনছেন ওনার এটা রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। ওনারা তাড়াহুড়া করছেন অনেকটাই বলা যায়। তবে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, তাড়াহুড়ো নয়, সময়ের বাধ্যবাধকতা ধরেই কাজ হচ্ছে। যে সমস্ত অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক করা হবে এবং সেগুলো যদি পার্লামেন্ট বসার 1 মাসের মধ্যে আমরা যদি সেটাকে ভেটেট না করি, সেটাকে যদি আমরা আলোচনা করে যদি আমরা সেটা গ্রহণ না করি, তাহলে অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক 29শে মার্চ আবার বসবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাউসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান, শিশুদের সহায়ক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে তাদের জন্য প্রযুক্তি নিরাপদ করার তাগিদ দেন ডাক্তার জুবাইদা রহমান। My dedication to advancing education, youth development, and community well-being. We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh, where access to trained teachers and resources remain uneven. Our government is equipping both teachers and students with the tools they need to thrive in a digital age. দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে জানান রুহুল কুদ্দুস কাজল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করে রুহুল কুদ্দুস কাজল 1995 সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। তিনি 1996 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং 2008 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2023 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেয়। রুহুল কুদ্দুস কাজল 2006 সালে যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে বারেট ল ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার কাজল একাধিকবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ছিলেন। বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা দেন তিনি। সাংবিধানিক আইন সহ ফৌজদারি আইনে দক্ষ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আইন পেশার পাশাপাশি তিনি সাংবাদিক ও কূটনীতিক হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে বাংলা ভিশনকে জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় তার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবেন। সময় দায়িত্ব পালন করছি, যে সময় 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং 12ই ফেব্রুয়ারি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে এবং মানুষ মনে করে যে সর্বক্ষেত্রে জনাব তারেক রহমান ইতিমধ্যে মানুষের মধ্যে যে ইমেজ সৃষ্টি করেছেন, আমাদের বিচার অঙ্গনও একইভাবে সেভাবে কাজ করুক। তো সেই প্রত্যাশা জায়গাটা পূরণ করাটা হবে অন্যতম লক্ষ্য, যেন মানুষ মনে করে যে না, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে আমরা যারা দায়িত্ব পালন করব আদালতে এবং রাষ্ট্রের পক্ষে সরকারকে মতামত অপিনিয়ন দেওয়ার মাধ্যমে, সেক্ষেত্রে যেন আমরা সততার সঙ্গে মানুষের জনকল্যাণটাকে বিবেচনায় নিয়ে আমরা কাজটা করতে পারি। দলমতের ঊর্ধ্বে উঠে বিচার প্রার্থী ও রাষ্ট্রের জন্য কাজ করার কথাও জানান ব্যারিস্টার কাজল। যে বিচার প্রার্থী মানুষের যেন ন্যায় বিচার সুনিশ্চিত করা, রাষ্ট্রকে ডিফেন্ড করা, রাষ্ট্রের স্বার্থ হানি হয় এমন কোনো কাজের মধ্যে যেন কেউ
মানে লিপ্ত হতে না পারে সেটাকে প্রতিহত করা। আর সবচেয়ে বড় কথা, আগামী দিনের বাংলাদেশকে যে স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই এবং আইন এবং বিচারাঙ্গনের প্রতি যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করাটাই হবে অন্যতম কাজ এবং লক্ষ্য। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে কলঙ্কজনক অধ্যায়ের শিকার হচ্ছে আমাকে কারাগারে যেতে হয়েছে, রিমান্ড কাটতে হয়েছে, এবং আমরা প্রত্যাশা করি যে এই সুপ্রিম কোর্টটা হবে নির্বিঘ্ন, নির্ঝঞ্ঝাট, এখানে কোনো দখলদারিত্ব থাকবে না। ব্যারিস্টার কাজলকে গত সরকারের রোশানলে পড়ে কারাগারেও যেতে হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে জন্ম নেওয়া ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকামুখী মানুষের ঢল। যাত্রীদের চাপ বেড়েছে বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। বুধবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ফিরতি যাত্রীদের ভিড়। নির্বিঘ্ন যাত্রা শেষে সময়মতো ঢাকায় পৌঁছাতে পেরেছেন বলে জানান বেশিরভাগ যাত্রী। ট্রেনে অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ রয়েছে অনেকের। রাতে 11:30 ছাড়ছে, এখন পৌঁছাইলো আর কি। আসার কথা ছিল আমাদের 4টার আশেপাশে, সেখানে আসতে আসতে অলমোস্ট 7:30 বেজে গিয়েছে। আমাদের লাগে আমাদের থেকে চুরি গেছে গা, এমপ্লয় থাকতে এত লোক উঠলে কেমন আমি বুঝলাম না। এর টিকিট ছাড়া লোকগুলোকে কীভাবে উঠে এলো? যে জায়গাটাতে আমরা বের হব, ঢুকবো, বাথরুমে যাব বা ছোট বাচ্চা আছে, ওখানে একটা লোক শুয়ে পুরা মানে গামছা বিছায় শুয়ে। এদিকে সড়ক পথে ঢাকায় ফেরা যাত্রীরা বলছেন ফিরতি যাত্রায় যানজট পোহাতে হচ্ছে না তাদের, তবে বাড়তি ভাড়া নিয়ে মিশ্র অভিজ্ঞতা রয়েছে অনেকের। এখান থেকে যানজট ছিল না, ফুললি ফ্রি ছিল রাস্তা। ঘুরে আসলাম ওখান থেকে, খুলনা গিয়েছি, সুন্দরবন গিয়েছি, মানে ওভারঅল ভালোই লেগেছে আমাদের। যানজট ছিল না, রোড ক্লিয়ার ছিল এবং স্বস্তিপূর্ণদায়ক যাত্রা ছিল। ভাড়াও রিজনেবল ছিল, বেশি নেয় নাই। যাত্রা শেষ করে বরিশাল থেকে আসলাম, জার্নি ভালো ছিল, রাস্তাঘাট খুব একটা যানজট ছিল না। অন্যান্য বারের তুলনায় এবার ঈদ যাত্রাটা খুব স্বাভাবিক ভালো হয়েছে আর কি। আমরা তো ঝালগাড়ি থেকে সকালের 1st আওয়ারের গাড়িতে আসলাম। আগামীকাল সরকারি ছুটি এবং পরের 2 দিন সাপ্তাহিক ছুটি থাকায় এবার অনেকটা ধীরে সুস্থে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটির মধ্যেও সচল থাকা চট্টগ্রাম বন্দরে গত 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে মোট 25,08,614 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে 18 মার্চ একদিনে সর্বোচ্চ 4,34,434 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মোট পণ্যের মধ্যে আমদানি পণ্য 23,61,786 মেট্রিক টন আর রপ্তানি পণ্য ছিল 1,46,828 মেট্রিক টন। সক্ষমতা বজায় রেখেছে চট্টগ্রাম বন্দর। এই 7 দিন নিরবিচ্ছিন্নভাবে পণ্য খালাস ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করেছে বলেও জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। এই সময় কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 54,898 TEUS, যার মধ্যে আমদানি করা কন্টেইনার 28,961 আর রপ্তানি ছিল 25,937 TEUS কন্টেইনার। এর মধ্যে 18 মার্চ একদিনে সর্বোচ্চ 11,861 TEUS কন্টেইনার লোড আনলোড করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।